এবার সিআইডি এর তদন্তে ওসমান হাদি মামলায় সেনা প্রধানের বাসায় অভিযান চলছে। হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়, নতুন তদন্তের সিআইডি। এইদিকে দেখতে পাচ্ছেন রাজপথে উত্তাল পরিস্থিতি। ওসমান হাদি মামলার বিচার না হওয়াতে পুলিশের মুখোমুখি অবস্থায় জনগণ। এদিকে আজ ওসমান হাদি মামলায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিপদের মুখে পড়েন। সিআইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অসংখ্য আসামি গ্রেপ্তার হয় সেই বাসা থেকে। আজকে নতুন পরিস্থিতি দেশে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকা এবং রাষ্ট্রপতি বা ইউএন। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তার সরকার এখন 3 দিক থেকে চাপে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ভটকে গেছে? সরকারকে যা করতেই হচ্ছে। বড় সুখবর আসছে, সরকার বাধ্য হচ্ছে, কিছু করার নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। একটা চেষ্টা সফল, সরকার বাধ্য হচ্ছে সফল করতে। মানুষ তো এটাই চায়, কত বড় উপকার করে দিতেছে, চিন্তা করছেন? কত সুন্দর কথা, যার জন্য ভাই আমি খুব হ্যাপি। হ্যাঁ, আমি খুব হ্যাপি। আরো শক্ত হইলো তো। এরা নানা সংগঠনের মধ্যে ছড়ায়, তারা গুপ্ত সুপ্ত অবস্থায় ছিল। কেউ ছাত্রলীগের মধ্যে, কেউ যুবলীগের মধ্যে, কেউ আওয়ামী লীগের মধ্যে ছিল। জামাত এই কৌশল করে টিকে ছিল। এখন তারা একজোট হয়েছে। তার বক্তব্য অনুযায়ী হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করা হয়েছে, যার ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ওসমান হাদির বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছিল। আজকে আবার সিআইডির তদন্তে নতুন একটি মোড় নেয় ওসমান হাদি মামলার। অনেকে সরাসরি বিপদের মুখে পড়ে যায়। বর্তমানে ওসমান হাদির মামলা নিয়ে দেশের জনগণ এখনো রাজপথে রয়েছে এবং উত্তাল পরিস্থিতি করে। আজকে সিআইডির তদন্তের রেজাল্ট দেখার পর জনগণরা আরো ভয়াবহ রূপে কেঁপে যায় এবং দেশে আরো নতুন পরিস্থিতি তৈরি করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সেনাপ্রধান যে বিপদের মুখে পড়েন এবং ফয়সাল, মির্জা আব্বাস অনেকেই গ্রেপ্তার হয়। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে শরীফ ওসমান বিন হাদি ছিলেন এক পরিচিত নাম। সেই নাম মুছে দিয়েছে আততায়ীদের বুলেট। হাদির উপর হামলার মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে এই হামলা ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে এবার তদন্তেই এলো নাটকীয় এক পরিবর্তন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল বাদীপক্ষ, আর সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির তদন্তে এক নতুন মাত্রা যুক্ত হল। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদ ইসলাম এই আদেশ দেন। এর আগে ওই দিন সকালে মামলার বাদী ও ইনকালাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতের নারাজি আবেদন দাখিল করেন। ওই আবেদনের পর দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন আদালত। শুনানির শেষে আদালত ডিবি পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নতুনভাবে তদন্তের দায়িত্ব অর্পণ করেন। একই সঙ্গে আগামী 20 জানুয়ারির মধ্যে নতুন এই তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মনে করছে মামলার সব দিক এখনও স্পষ্টভাবে উঠে আসেনি এবং সত্য উদ্ঘাটনের জন্য পুনঃ তদন্ত প্রয়োজন। আদালতের শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্ত নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন। তার বক্তব্য অনুযায়ী হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করা হয়েছে, যার ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ডিবির তদন্ত প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও বাদীপক্ষের দাবি এটি একটি সুপরিকল্পিত বড় পরিসরের হত্যাকাণ্ড। তাদের মতে শুধু একজন কাউন্সিলরের পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয়, বরং এর পিছনে আরও প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে, কিন্তু এই অর্থের উৎস কিংবা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হলো? তাকে কারা প্রশিক্ষণ দিয়েছে, কারা সহায়তা করেছে এবং কার স্বার্থে সে এই অপরাধে যুক্ত হয়েছে? এসব বিষয়ে চার্জশিটে স্পষ্ট কোনো ব্যাখ্যা উঠে আসেনি বলে অভিযোগ করা হয়। জয় বাংলা, নুরু ভাইয়ের সালাম নিন। এসেছে আবার শুভ দিন, ডেকেছে নুরু ভাই কইরে আলাউদ্দিন। না, আলাউদ্দিন আবার আমার বন্ধুর নাম। তবে সময় আসছে, দলে দলে আওয়ামী লীগ যোগ দিতে পারেন। কোথায়? গণ অধিকার পরিষদ। সাবেক শিশু লীগ নেতা মানে আমাদের নূর ভাই এখন আবার অবশ্য বিএনপির পক্ষে, মানে বিএনপির ধানের শীষের উপর ভর করে পাশ করতে যাচ্ছে। সারা বছর আওয়ামী লীগের সবচেয়ে বড় কট্টর সমালোচক ভিপি নূর
হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা, যেখানে আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের কারণে জাতীয় পার্টিকে নির্বাচনে না চাইতে গিয়া নিজে মায়ের খাইয়া হাসপাতাল বিদেশিদের চিকিৎসা করে আইসা এখন তিনি চিন্তা করছেন সম্ভবত মায়ের মধ্যে ভিটামিন আছে। বুঝতে পারছেন রাজনীতি কিন্তু এরকম অনেক সময় থাকে না, জাক কল রেছালা ব্যাক কল রে টং টং। তো সম্ভবত এরকম হয়েছে নাকি কোনো সেট আপ হয়েছে, কারণ মোসাদের সাথে সেট আপ করা লোক ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছে 3-3 ব্যাগ ট্যাগ আনছে টাকা। মানে এখন কি চলতেছে আসলে ভিপি নুরের মনে? আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? পটুয়াখালী 3 আসনে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা এবং সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর সাবেক। এত দুর্দিন আওয়ামী লীগের আসে নাই যে নূরের ছায়াতলে আওয়ামী লীগ যাওয়া লাগবে। আমার মনে হয় আর কি, কারণ শেখ হাসিনার মধ্যে এখনো যে জ্বালাময়ী ফিলিংস এর বক্তব্য, এই বয়সে আমরা দাদিরা কিন্তু কথা কয় পানি কই আমার দাদি আটকে যেত 70-80 বয়সে। আপনি শেখ হাসিনার বয়স এখনো শুনছেন যে কারে কি করবে, বাইচা বাইচা চুনচুনকে রাখতেছে, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। আচ্ছা, এখন ভিপিনুর মনে করতেছেন আওয়ামী লীগ এই মুহূর্তে একটা মাইনাস অবস্থানে আছে। সো এই গণ অধিকার পরিষদ যে নিজে বিএনপির উপর ভর করে এমপির টিকিট খুঁজে, তো সেই গণ অধিকার পরিষদ যেখানে লাশেদ দল থেকে পদত্যাগ করে ফেলছে, এই দলের মধ্যে নাকি মানে নিরাপদ আশ্রয়স্থল খুঁজে নেবে, এমনকি আরো কনফিডেন্স। কোনটা? আপনি দেখেন গণমাধ্যম দৈনিক যুগান্তরে আমি মানে এই নিউজগুলো দেখলাম, হেডিংটা ছিল এরকম, আর আরেকটা নিউজের হেডিং ছিল যে আওয়ামী লীগের 100% ভোট তিনি পাবেন নিশ্চিত। তাহলে হয়তো ওই আসনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের সাথে একটা সেটেলমেন্ট হয়েছে। আমি বরাবরই বলি, এই দেশে এখন পর্যন্ত প্রকাশ্য গুপ্ত মাস পরিহিত যে যেমনি আছে ভাঁজ ধরে পড়ে রয়েছে, তারপরে 30% মানুষ আওয়ামী লীগের কিন্তু সমর্থক এখনো আছে এই দেশে। আপনি এখন পরিস্থিতি খারাপ দেখে কেউ আওয়াজ দেয় না। আগে এত নারাই তাকবীর আল্লাহু আকবার, তারপর হচ্ছে দানিশ শীষ তো মাঠে দেখা গেছে, কিন্তু আপনি কি দেখছেন আওয়ামী লীগের সময় মোটামুটি নাই হয়ে গেছিল না? এই দেশেই তো তারা ছিল, এখন কই থেকে আসছে এত কিছু, এত মানুষ কোথায় থেকে? সবাই ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল যে জয় বাংলার বিরুদ্ধে আপনি অন্য কোনো স্লোগান দিলে আপনার এমনে সেমনে একটু সাইজ করা হইতো, দৌড়ানি দিত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায়, এটা তো বাস্তবতা ছিল। তো এখন কেউ যদি জয় বাংলা বলে তারে ধরে মানে পেদানি দেওয়া হয়, মত তৈরি করা হয়, ওই পুরান একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হয়, যার কারণে অনেক কিছু এখনো আওয়ামী লীগ একটু ব্যাক স্টেপে চলে গেছে। তো এই ব্যাক স্টেপটাকে পুঁজি করে অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগের ভোটটা কিভাবে নেওয়া যায়। আমি কিন্তু বরাবরই বলি, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে আওয়ামী লীগের সাধারণ ভোটার। বিএনপি জামাত তাদের নিজের ভোট দিয়া এককভাবে ক্ষমতায় যেতে পারবে না যদি আওয়ামী লীগ বেকা বসে। তো শেখ হাসিনা পলাতক, বাকিরা পলাতক, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো এই দেশে রয়ে গেছে। আমি যদি ধরি তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী 5ই আগস্ট পরবর্তী আজকে 17 মাসে বাংলাদেশ থেকে ধরেন আওয়ামী লীগ যদি ধরেন সারা দেশ মিলিয়ে কত জোর 10,000 20,000 এর বেশি নেতা কি ভাগে নাই তো? অ্যারেস্ট হয়েছে অনেকে, মামলা জামিনও পাইছে, আবার অনেকে জেলেও আছে, দেশে আছে, এমনকি প্রত্যেকটা ভোটার যারা বিদেশে আছে তারা ভোটার না, তারা তো বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোট মারতে পারে ভিপি নুরুল হক নূরকে। এখন ভিপি নুরুল হক নূর তিনি কেন আসলে 100% নিশ্চিত হয়ে গেলেন যে আওয়ামী লীগ তারে ভোট দিবে? চলুন দেখি এটাও একটু। তো তিনি মনে করতেছেন যে আওয়ামী লীগের আমলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে সে সময় আওয়ামী লীগ এবং কি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপরে হামলা করছিলেন, কিন্তু উদারতা এটা আছে, এটা সত্যি, আমি এটাকে প্রশংসনীয় মনে করি যে তিনি এই কাজটা করছেন। কোনটা? যে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু জুলাইয়ের পর চাইলে ভিপি নুরুল হক নূর এই সকল বিষয়ে মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি। জুলাইয়ের পর 10 মিনা থানায় কিছু নেতাকর্মী মামলা বাণিজ্যে জড়ালেও তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিল না। আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিবেন, এইটা হচ্ছে রিয়েল কথা। 100% পাবেন এটা বলা উচিত না। যে ভালো কাজ করে, যে সাধারণ মানুষের ক্ষতি না করে, ভাই ক্ষমতা তো চিরস্থায়ী না। আওয়ামী লীগের ক্ষমতা পতন দেখে যাদের ভিতরে শিক্ষা না হয়েছে, এরার শিক্ষা আরেকবার অন্যভাবে হবে। সো আপনি একটা এমন যেন না হয় আপনি দেশ ছেড়ে 14 গোষ্ঠী সহ পালাইতে হয়। সবাই তো পালাইতেও পারে না, নেতারা পালাই গেছে, সব কি পালাইতে পারছে? জেলে টেলে আছে না, মাইট খাইছে না, এরকম তো আছে। সো আপনি ক্ষমতায় গেলে আপনার কর্ম দিয়ে আপনাকে আগামী দিনে কিভাবে আপনি এলাকায় থাকতে পারবেন, ক্ষমতা থেকে সরে গেলেও সেই কর্ম সুনিশ্চিত করা জরুরি। যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব, মোহাম্মদ ইউনূস, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন, তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যি প্রমাণিত হলো, আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে।
বর্ডারেও হালচাল শুরু হয়ে গেছে। বাংলাদেশে চলতে থাকা এই উথাল পাতাল এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়ে নিয়েছে যার আওয়াজ শুধু এশিয়া নয়, 7 সমুদ্র পার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। এতদিন যাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ সেই ইস্যুটা বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েতের টেবিলে চলে এসেছে। বাংলাদেশের রাস্তায় আজ যা কিছু হচ্ছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে রাতারাতি রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাইকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে? কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতের সাথেও আমেরিকা দলবল নিয়ে নেমে পড়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? আর এই পুরো ঘটনায় ভারতের কূটনৈতিক জয় কিভাবে লুকিয়ে আছে? দর্শক, এই প্রতিবেদনে আমরা এই ধামাকাদার খবরের পুরো ইনসাইড স্টোরি আপনাদের বলবো। তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, আর এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসলে পুরো ব্যাপারটা কি, কেন হঠাৎ ঢাকার সরকার এখন দুনিয়ার নিশানায় চলে এলো? আসুন এই কূটনৈতিক আর গ্রাউন্ড রিয়ালিটির এক একটা জট খুলি। সবার আগে সেই পরিস্থিতিটা বুঝুন যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে তা আর কারো অজানা নয়, কিন্তু এখন বিষয়টা আর শুধু রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। টার্গেট বদলে গেছে, ভিড়ের বা মবের চেহারাও বদলে গেছে। আর সেই ভিড়ের শিকার হচ্ছেন কারা? সেই সব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই। যখন ঢাকার রাস্তায় আইনের শাসন শেষ হতে শুরু করলো, তখন বিশ্ব বুঝতে পারলো যে এই আগুন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূসের সরকার, যাদের উপর দুনিয়ার অনেক আশা ছিল, তারা কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে? কট্টরপন্থী শক্তিরা কি এখন সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের এই বয়ান কি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ভূমিকম্প আনতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমি এই প্রতিবেদনের পরের অংশে দিচ্ছি। দর্শক, গল্পের সবচেয়ে বড় টুইস্ট তখন এলো যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউএন তাদের নীরবতা ভাঙল। দেখুন, সাধারণত রাষ্ট্রপুঞ্জ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এত জলদি এবং এত কঠোরভাবে নাক গলায় না, কিন্তু এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। ইউএন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে বয়ান দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটা কড়া সতর্ক বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কূটনীতির দুনিয়ায় এই শব্দগুলোর ওজন অনেক বেশি। ডুজারিক সোজাসুজি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব যে তারা প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। দর্শক, খেয়াল করবেন, এখানে প্রতিটি নাগরিকের উপর জোর দেওয়া হয়েছে, যার সোজা ইঙ্গিত সেই সংখ্যালঘুদের দিকে, যারা গত কিছু সময়ে ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন। ইউএন পরিষ্কার করে দিয়েছে যে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে কারো সাথে বৈষম্য করা চলবে না। ঢাকার গদিতে বসা ইউনূস সরকারের জন্য এই বার্তা কোনো বড় ঝটকার চেয়ে কম নয়। ইউএনের মানবাধিকার হাই কমিশনারও এই আগুনে ঘি ঢালার কাজ করে দিয়েছেন। সরকারকে যা করতেই হচ্ছে, বড় সুখবর আসছে, সরকার বাধ্য হচ্ছে, কিছু করার নেই, দ্যার ইজ নো অল্টারনেটিভ। এবং আমি এটাকে বলবো যে জামাত ইসলামীর 84 বছরের একটা চেষ্টা সফল, সরকার বাধ্য হচ্ছে সফল করতে। এগুলো জনগণকে জানিয়ে দিন দর্শক, আমাদেরকে মাঠে নামতে হবে, বনর থাকতে হবে। যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, সুপারিশগুলো এসেছে, এটা সত্যি জামাত শিবির পার্সপেক্টিভে, জামাত শিবিরের 84 বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারা তো ক্ষমতা আসতে পারেনি, শুধু 4 ছক্কা মারতে পারেনি, ঠেকিয়েছে, ডিফেন্সিভ খেলেছে। এখন তাদের স্বপ্ন ডক্টর ইউনূস পূরণ করে দিচ্ছে। দর্শক, একের পর এক এই আমি একটা কথা বলতাম, আপনারা অনেকে বলতেন যে ভাই আপনার কি হালকা শিরোনাম দেন, অমুক তমুক, আপনি কথায় কথা জামাতের জন্য বড় সুখবর আসে। আরে ভাই, আমরা জেনে শুনে বলছি, আমরা কোন গ্রাউন্ডে কাজ করি, কতটুকু ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড আমরা রাখি, কতটুকু পাবলিক পারসেপশন বিবেচনা করি, এগুলো আমরা বুঝি ভাই, বাস্তবতা আছে। আমি বলতাম 5 আগস্ট আগে জামাত ইসলামের উপর আল্লাহর রহমত আসবে, জামাত ইসলামী মুহূর্তের মধ্যে বাংলাদেশের চমক দেখাবে, আল্লাহর রহমত, চমক, সুখবর, এই শব্দগুলো নিয়ে অনেকে একটু হাসাহাসি করতেন। ভাই, আমরা জানি যে আপনাদের দৌড় কোথায় আর আমাদের একাডেমিক দৌড় কোথায়। অতএব আমরা অনেক হিসাব নিকাশ করে বলেছি এবং যা বলছি সব এখন সত্য হচ্ছে। 7 জানুয়ারি নির্বাচনের পর বলেছিলাম যে সরকার 1 বছর বেশি ক্ষমতায় থাকতে পারবেনি, 1 বছরও থাকতে পারেনি। এবং জামাতের অফিস খুলবে, শিবিরের সদস্য সম্মেলন হবে 2 বছরের মধ্যে, কথা আমি স্পষ্ট বলেছিলাম। এবং শিবিরের সদস্য সম্মেলন, শিবিরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ সদস্য সম্মেলন হবে, এই কথাও বলেছিলাম, সেটাও কিন্তু হয়েছে। এটা 2 বছর আগে বলেছিলাম। তো দর্শক, এখন দেখেন কয়েকটা বিষয়। জামাত এত ভালো মানুষের দল, তুলনামূলকভাবে জামাতের চাইতে ভালো সৎ কেউ নাই।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু উসমান হাদির এবং তার বিচার কার্য নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এগুলো নিয়ে কথা হয় গাছ, এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলার বিষয়ে বা বাংলাদেশের যে নির্বাচন নিয়ে বা ডক্টর ইউনূসকে নিয়ে যে অনেক আলোচনা সমালোচনা হয়। আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।